মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। কেমন পুরুষ মানুষ গো তুমি? একটা মেয়েকে দেখলে আর এগুলোই দেখলে না? এইসব প্রমাণ করবে কি করে তুমি? কেউ আছে তোমার সাক্ষী? দিয়ে দাও বেটা, ওগুলো দিয়ে দাও। ঈশ্বর তোমার ভালো করবেন। আপনি তো বলেছিলেন খলিফার দরবারে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। ডিলাইলা তোমাকে দেখে ফেলেছে ওই দিনে এবং জাদুটোনা করে বুঝে গেছে তোমার বাগদাদে আসার আসল উদ্দেশ্য। থাকো তুমি ওখানে, ডুবে মরো, আমি চলি। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন শিয়ানা চোর আলী চাঁদ, তৃতীয় পর্ব। সেনাপতি আহমেদের ডাকে বাগদাদে পৌঁছে যায় মহাচোর আলী চাঁদ। সেনাপতি আলী চাঁদকে কিছুদিন সেনাপতির বাড়িতেই লুকিয়ে থাকতে বলে, অন্তত যতদিন না খলিফার দরবারে তার একটা চাকরি জোগাড় হয়। কিন্তু সে বারণ শোনে না আলী চাঁদ। সেনাপতির অজান্তে সে পথে বেরোয়। সেখানেই প্রথম সে দেখে ডিলাইলা বেগমকে। ডিলাইলা বেগমের দৃষ্টিতে পড়ে যায় আলী চাঁদ। জাদু মেয়ে যার বালি দিয়ে ডিলাইলা তুকতাক করে বের করে ফেলে আলী চাঁদের আসল পরিচয়। জানতে পারে তার বাগদাদে আসার উদ্দেশ্য। সুতরাং আলী চাঁদকে শায়েস্তা করার জন্য পথে নামে ডিলাইলার মেয়ে জৈনাব। জৈনাব সুযোগ বুঝে আলী চাঁদকে ভুলিয়ে নিয়ে চলে এক ফাঁকা অট্টালিকায়। আলী চাঁদকে ঘরে বসিয়ে তার জন্য পানি আনার অছিলায় জৈনাব বাইরে যায়। তারপরেই তারস্বরে চিৎকার। ধৃত আলী চাঁদকে কি শেষ পর্যন্ত জব্দ করতে পারে জৈনাব? যদি করেও তাহলে আলী চাঁদ বাঁচে কি করে? এবং তারপর আলী চাঁদ কি করে? হ্যাঁ, শুরু করো বেগম। আলী চাঁদ তো জয়নাবের চিৎকার শুনল, তারপর? তারপর আর কি হুজুর, কোনো সুন্দরী মেয়ে যদি সাহায্যের জন্য চিৎকার করে তাহলে কোনো পুরুষ কি না গিয়ে পারে? স্ত্রী পুরুষের সম্পর্কের বিষয়ে তোমার অভিজ্ঞতা বেশ বেড়ে গেছে দেখছি দুনিয়াজাদ। বাড়বে না হুজুর, আপার কাহানিগুলো শুনে শুনে কত কিছু জানতে পারছি যে। মানে বলছো তোমার আপা তোমার মাথা খাচ্ছে? ছি ছি হুজুর, এমন অপবাদ দেবেন না, তাহলে কিন্তু আমি আর কাহানি শোনাবো না। না না আপা। আরে না না বেগম, এসব তো নিছক কথার কথা, ঠাট্টা তামাশা। কি দুনিয়াজাদ, তাই তো? বিলকুল হুজুর। তুমি শুরু করো তোমার কাহানি। জি হুজুর। আলী চাঁদের তো হাই মাঝপথেই আটকে যায়। মুহূর্ত সময় লাগে তার ব্যাপারটা বোঝার জন্য। কি হলো আবার? নিশ্চয় কোনো বিপদ। আর কিছু ভাবে না আলী চাঁদ, হুড়মুড় করে ছুটে বেরোয় ঘর থেকে। উঠোনের একপাশে কুয়োটা আগে লক্ষ্য করেনি সে, তাহলে হয়তো আগে কুয়োতলাতেই গিয়ে পিপাসা মেটাতো। এবার ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক তাকাতেই কুয়োটা চোখে পড়ে তার, এবং চোখে পড়ে কুয়োর পাশে জয়নাব কপাল চাপড়ে হাহুতাশ করছে। সে ছুটে যায় জয়নাবের কাছে। ও কি ওইভাবে চেঁচাচ্ছে কেন? আলী চাঁদ দেখে জয়নাবের হাহুতাশ আরো বেড়ে যায়। হায় 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 হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল গো! তোমরা কে কোথায় আছো গো? এবার আমাকে কে বাঁচাবে? আমায় যে মরতে হবে গো! আরে আরে, কি হলো? চিৎকার করছো কেন? কি সর্বনাশ হলো তোমার? জিজ্ঞেস করছো কি সর্বনাশ? হায় 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 হায়, আমার যে সব চলে গেল গো! আমি যে শেষ হয়ে গেলাম। এখন আমার কি হবে? আমি কি করে বাঁচবো? জয়নাবের ব্যবহারে রীতিমতো বিরক্ত হয়ে আলী চাঁদ। এ আবার কি ঢং? কথা নেই বার্তা নেই, চিৎকার জুড়েছে। চেঁচিয়ে চেঁচিয়ে বলছে সর্বনাশ হয়ে গেছে, তাই মরতে হবে। এ তো সে যা করছে
লোকে আলীচাঁদকেই সন্দেহ করবে, ভাববে আলীচাঁদ বুঝি উল্টোপাল্টা কিছু করে বসেছে জাইনাবের সঙ্গে। তাকে থামানোর জন্য এক ধমক দেয় আলীচাঁদ। থামবে তুমি? আলীচাঁদের ধমক খেয়ে জাইনাবের চিৎকার থামে, কিন্তু সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। কি বিশ্রী অবস্থা! জীবনে কোনো দিন আলীচাঁদ এমন বিশ্রী অবস্থার মধ্যে পড়েনি। বেশ অস্বস্তিতে পড়ে সে। একে জাইনাবের কান্না, তার উপর সে কোনোদিন কোনো মেয়েকে এইভাবে ধমকায়নি। ধমকের জন্য একটা অপরাধ বোধ যেন মোচড় দেয় আলীচাঁদের বুকে। শীতস্তত করে বলে, কি হয়েছে বললে আমি চেষ্টা করতে পারি। কি চেষ্টা করবে তুমি? কি করবে? পারো কি তোমরা? পুরুষ হয়েছে আবার বড়াই করে। ওই ধমক দেয়া ছাড়া আর তো কিছুই পারো না তোমরা পুরুষেরা। খালি খালি মেয়েদের ধমকাতেই পারো, রোয়াব দেখাতে পারো। আর কিছু করার মুরত আছে তোমাদের? জাইনাবের কথায় আলীচাঁদের পৌরুষে ঘা লাগে। একটা কার না কার বিবি, সে তাকে এমন চাটাং চাটাং কথা শুনিয়ে দিল। মামদোবাজি নাকি? মাথায় খুন চেপে যায় আলীচাঁদের। ইচ্ছে হয় এক্ষুনি ওই বেটির টুটিটা চেপে ধরে দেখিয়ে দেয় সে, যে পুরুষরা কি পারে আর কি পারে না। তবুও সে নিজেকে সংযত রাখে। বিদেশ বিভুই বলে কথা, তার উপরে একটা অন্যের বিবি ছাড়া ত্রিসীমানায় আর কেউ নেই। কায়রো হলে এত সব দেখতে হতো না। দিত ঠাটিয়ে এক চড় কষিয়ে, দেখিয়ে দিত নিজের পৌরুষ। তার পৌরুষ তুলে কথা বলা বের করে দিত একেবারে। কিন্তু এটা বাগদাদ, এখানে শাসক স্বয়ং খলিফা হারুন আল রশিদ। এখানে বেগরবাই করলে বাঁচা দায় হয়ে যাবে। সুতরাং সব রাগ চেপে আলীচাঁদ বলে, কি পারি না আমরা? কি করতে হবে? পারবে পারবে আমার হীরের আংটিটা ওই কুয়োর মধ্যে থেকে তুলে এনে দিতে? হীরের আংটির কথা উঠতেই যেন খেই হারিয়ে ফেলে আলীচাঁদ। হীরের আংটি কোথা থেকে এলো আবার? খুব অবাক হয়ে বলে, হীরের আংটি? হ্যাঁ, আমার হীরের আংটি। কোথায়? ওই কুয়োর মধ্যে পড়ে গেল এই মাত্র, এই তোমার জন্য পানি তুলতে গিয়ে। যেন আকাশ থেকে পড়ে আলীচাঁদ। সে চোর, পাক্কা চোর। এসব দিকে তার নজর ধারালো। জাইনাবের হাতে সে তো কোনো হীরের আংটি দেখেনি। তাহলে তাহলে জাইনাব কি তাকে ফাঁদে ফেলার জন্য ফন্দি আটছে? সজাগ হয়ে যায় আলীচাঁদ। কোথায় ছিল তোমার হীরের আংটি? কোথায় আবার? লোকে আংটি কোথায় পরে? গলায়? হাতে ছিল। কই দেখিনি তো। হঠাৎ জোঁকের মুখে নুন পড়ে। জাইনাব ভাবে, ইস, এটা তো ভাবিনি। বেটাজি চোর, এইসব দিকে খেয়াল রাখে। হে, হীরের একটা আংটি পরে এলেই হতো, কিন্তু বেটাকে তো একবার বলে ফেলেছি। এবার তো অন্য কোনো কথা বলা যাবে না। সুতরাং জাইনাব উল্টে ফাঁদে ফেলার চাল চালে। দেখনি মানে? হায় আল্লাহ, কি বেশরম আদমি গো তুমি! মেয়েদের হাতের দিকে নজর, আর কোন কোন দিকে নজর তোমার? এই ঠিক করে বলো, আমার কোন কোন দিকে নজর পড়েছে তোমার? বলো, নইলে কিন্তু আমি চেঁচিয়ে লোক ডাকবো। আমি কিন্তু খলিফার কাছে নালিশ ঠুকবো যে তুমি আমায় বাজে নজরে দেখেছো। এই আমার বুক দেখেছো, আমার আমার জাইনাব বুকের ওপর থেকে দোপাট্টা এক টানে সরিয়ে দেয়। তারপরেই আলীচাঁদের দিকে পেছন ফিরে বাড়িয়ে দেয় তার নিতম্ব। নিজেই নিজে নিতম্বে হাত বোলায়। আইবুড়ো জোয়ান আলীচাঁদের পক্ষে ওটাই যথেষ্ট। আর কোনো কথা বলতে পারে না আলীচাঁদ। মাথার ভেতর সব যেন কেমন গোলমাল পাকিয়ে যায় তার। সে পুরোপুরি বশে চলে আসে জাইনাবের। জাইনাবও যখন দেখে বশে এসে গেছে ছোকরা, তখন বদলে ফেলে নিজের চাল। আবেগ মিশিয়ে আদুরে গলায় বলে, এসবও দেখেছ বুঝি? কই না তো। বিশ্বাস করো, এদিকে আমার নজর পড়েনি। কেমন পুরুষ মানুষ গো তুমি! একটা মেয়েকে দেখলে আর এইগুলোই দেখলে না? আলীচাঁদের ইচ্ছে করে তখনই জাইনাবকে জড়িয়ে ধরে আর কি। হামলে পড়ে ওর উপর, আছড়ে কামড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয় ওর শরীর।
এক কদম এগিয়ে যায় সে ঝোঁকের বসে, সরাসরি তার বুকে হাত রেখে তাকে থামায় জায়নাব। সে আদুরে গলায় বলে, এত তারার কি আছে, আগে আমার আংটিটা তুলে দাও ওই কুয়ো থেকে। আলীচাঁদ আর অপেক্ষা করে না। কুয়োর পানি তোলার জন্য একটা লম্বা দড়ির সঙ্গে একটা বালতি বাঁধা ছিল। দড়িটার এক প্রান্ত জায়নাবের হাতে ধরিয়ে আর এক প্রান্তের বালতিটা খুলে দড়িটা নিজের কোমরে বাঁধে সে। তারপর সে তরতর করে নেমে যায় কুয়োর মধ্যে। আলীচাঁদকে ওইটুকু সময় ধরে রাখতে ঘাম ছুটে যায় জায়নাবের। হায় আল্লাহ, কি ভারী রে! কিছুক্ষণ সে আপ্রাণ চেষ্টা করে ধরে রাখে আলীচাঁদকে। যখন বোঝে আলীচাঁদ অনেকটাই নিচে নেমে গেছে, তখন টুক করে ছেড়ে দেয় দড়িটা। আলীচাঁদ ঝপ করে পড়ে যায় কুয়োর পানিতে। জায়নাব ছুটে গিয়ে কুয়োর মধ্যে উঁকি মেরে দেখে বলে, মুসাফির, শুনতে পাচ্ছ আমার কথা? গভীর কুয়োর মধ্যে থেকে উত্তর দেয় আলীচাঁদ। আরে দড়িটা ছেড়ে দিলে কেন? ছাড়বো না তো কি করব, যা ভারী তুমি। এখন আমি তোমার আংটিটা নিয়ে উঠবো কি করে? আংটি? কোন আংটি? বারে, এই যে তোমার আংটিটা কুয়োয় পড়ে গেছে বললে। আমি তো কোনো আংটিই পরে আসিনি, পরবে কি করে? জায়নাবের হাসি কুয়োর গায়ে ধাক্কা খেয়ে আলীচাঁদের কান ঝালাপালা করে দিতে থাকে। আলীচাঁদ বোঝে সে ঝোঁকের বশে কি ভুল করে ফেলেছে। কুয়োর ঠান্ডা জলে তার কাঁপুনি ধরে। অসহায়ের মতো ছটফট করতে থাকে সে। চেষ্টা করতে থাকে কুয়োর দেওয়াল ধরে ওঠার, কিন্তু কুয়োর শ্যাওলা ঢাকা পিছল দেওয়ালে ওঠার চেষ্টা করতে গিয়ে বারবার হড়হড় করে পড়ে যায় পানিতে। ওপর থেকে জায়নাব বলে, থাকো তুমি ওখানে, ডুবে মরো, আমি চলি। আলীচাঁদকে কুয়োয় ফেলে আর দেরি করে না জায়নাব। তাড়াতাড়ি সেই বাড়ি থেকে বেরিয়ে গুনগুন গান করতে করতে হাঁটা দেয় নিজের বাড়ির দিকে। কুয়োর মধ্যে থেকে উপরে ওঠার নিষ্ফল চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে আলীচাঁদ। লুটিয়ে পড়ে তার ক্লান্ত দেহ কুয়োর পানিতে। বহুক্ষণ কেটে যায়। কুয়োর মধ্যে থেকে দিন রাত ঠাহর করতে পারে না আলীচাঁদ। হঠাৎ যেন তার কানে মানুষের কথা ভেসে আসে, যেন দুটো পুরুষ মানুষ কথা বলছে নিজেদের মধ্যে। পুরুষ মানুষ? তাহলে কি ওই মেয়েটার স্বামী ফিরে এলো, নাকি ওর নাফার চাকররা কথা বলছে? না না, নাফার চাকর কাউকেই তো দেখিনি। তাহলে কি সিপাহী ডেকে আনলো, নাকি আমাকে খুন করতে? নিজের বিপদের কথা আর ভাবতে পারে না আলীচাঁদ। কান খাড়া করে শোনার চেষ্টা করে লোকগুলো কি বলছে, কিন্তু স্পষ্ট কিছুই কানে আসে না তার। হঠাৎ ঝুপ করে বালতিটা পড়ে কুয়োর পানিতে। আলীচাঁদ দেখে বালতিটা দড়ি দিয়ে বাঁধা। বালতির দড়ি তো আমি নিয়ে ডুবেছি, তার মানে অন্য দড়িতে বেঁধে কেউ ফেলেছে এই দড়িটা। আর ভাবে না সে, ভালো মন্দ যা হবে তাই সই। সে আঁকড়ে ধরে দড়িটা। কুয়োর ওপরে তখন অন্য নাটক শুরু হয়েছে। আসলে যে অট্টালিকাটায় এত সব ঘটে গেল, সেটা জেলাইলা বা জায়নাব কারোরই নয়, এমনকি তাদের আত্মীয়দেরও নয়। এটা ছিল খলিফার এক উজির হাসানের বাড়ি। খলিফার নির্দেশেই বৃদ্ধ হাসান বেশ কিছুদিন বাগদাদের বাইরে কাজে গিয়েছিল। সঙ্গে গেছিল তার খাস চাকর নিয়ামত। আর যারা গেছিল তার সঙ্গে তারা সকলেই খলিফার লোক। এই সময়টা হাসান তার বাড়ি নফর, চাকর, পেয়াদা, মালি সকলকে ছুটি দিয়েছিল। বিবি বাচ্চাদের সে পাঠিয়ে দিয়েছিল আত্মীয়দের বাড়ি। ওই কদিনের জন্য বিবি বাচ্চাদের সঙ্গেই দাসীবাদীদেরও ঠিকানা হয়েছিল ওই আত্মীয়ের বাড়িতে। হাসানের নিজের বাড়িটা খালি পড়েছিল এবং হাসানের ফেরার কথা ছিল আরও কিছুদিন পরে। খলিফার কর্মচারী হওয়ার কারণে সবই জানত ডিলাইলা। তাই এই বাড়িতেই ডিলাইলা ও তার মেয়ে জায়নাব তাদের নাটক সাজায়। কিন্তু কাজ আগে শেষ হয়ে যাওয়ায় হঠাৎ করে ফিরে আসে হাসান। একবার খলিফার সঙ্গে দেখা করে সে চাকরকে নিয়ে ফিরে নিজের বাড়িতে।
প্রথমে বাড়ির প্রধান ফটক খোলা দেখে তার সন্দেহ হয়। কি ব্যাপার রে নিয়ামত, ফটকে তালা ছিল না? আগে হুজুর, ছিল তো, আমি নিজে হাতেই তো লাগিয়েছিলাম। কেমন করে লাগিয়েছিলে? এ তো আমি খোলা দেখছি। আগে হুজুর, আমি লাগানোর পরে আপনিও তো টেনে টুনে দেখে নিলেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তবে কি চোর ঢুকলো? প্রধান ফটক পার করে খুব সন্তর্পণে উঠোনে এসে দাঁড়ায় হাসান ও তার চাকর নিয়ামত। কোঁচড় থেকে ছুরিটা বের করে হাতে নেয় হাসান। উঠোনে দাঁড়িয়ে দেখে সদর দরজাটা হাট করে খোলা। হাসান নিশ্চিন্ত হয় যে নিশ্চয়ই চোরের কাজ। চাই কি ব্যাটা হয়তো এখনো ভেতরেই আছে। সে তার চাকরকে নিয়ে সাবধানে ঘরে ঢোকে, কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও চোরকে পাওয়া যায় না। আরও অবাক কাণ্ড, হাসান দেখে যেখানে যা ছিল তেমনই আছে। এ কেমন চোর রে নিয়ামত? এ তো দেখছি একটা সুতো পর্যন্ত নেয়নি। আগে হুজুর, সেটাই তো, কেন নিল না বলুন তো? চাকর নিয়ামতের কথায় বেশ চটে যায় হাসান। চোখ পাকিয়ে বলে, কেন রে, নিলে কি তুই খুশি হতি? হ্যাঁ, আগে না হুজুর, আমি খুশি হব কেন? আমি এমনি বলছিলাম আর কি, কেন নিল না বলুন তো? চাকর নিয়ামতের প্রশ্নে রাগ হয় বটে, কিন্তু আবার নিজেকে সামলে নেয় উজির হাসান। নিয়ামতটা ওরকমই, বোকাশোকা হাঁদা একটা, কোথায় কি বলতে হয় বোঝে না। মাঝে মাঝে এমন সব কথা বলে আর এমন সব কাণ্ড করে যে উজির হাসান হাসবে না কাঁদবে বুঝে পায় না। তবে মনটা খুব পরিষ্কার, আর উজির হাসানকে খুব ভালোবাসে নিয়ামত। তাই উজির হাসান ওকেই সবচেয়ে বেশি বিশ্বাস করে। যেখানে যায় ওকেই সঙ্গে নিয়ে যায়। উজির হাসান চাকর নিয়ামতের আপাদ মস্তক একবার দেখে নিয়ে বলে, ঘরে তো মনে হয় এক ফোঁটাও পানি নেই। তা থাকবে কি করে হুজুর? নফর চাকরগুলো তো সব ছুটি কাটাচ্ছে, কে তুলে রাখবে? তাহলে যা, গিয়ে কুয়ো থেকে পানি তোল, আমি হাত মুখ ধুই, তারপর কিছু খানা পিনার ব্যবস্থা দেখ, তোর হাতে কিছু খেয়ে উদ্ধার হই। নিয়ামত চলে যায় পানি তুলতে। হাসান একটু ভেবে খোলা দরজার রহস্য সমাধানের চেষ্টা করে। ভাবতে ভাবতেই পোশাক বদলাতে যায়। সবে তার কামিজটা খুলে অন্য একটা কামিজ পরতে যাবে, অমনি শোনে নিয়ামত চেঁচাচ্ছে, হুজুর, হুজুর পেয়েছি হুজুর, শিগগিরই আসুন হুজুর, শিগগিরই আসুন, পেয়েছি। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে উজির। দেখে কুয়োর পাড়ে বালতি হাতে নিয়ে নিয়ামত খুব চেঁচাচ্ছে। হাসানকে আসতে দেখে নিজেই ছুটে এগিয়ে এসে বলে নিয়ামত, এই দেখুন হুজুর, ব্যাটা চোর এমনি চলে যাবে। এই দেখুন ব্যাটা এই দড়িটা নিয়ে পালিয়েছে। হাসান দেখে বালতিতে সত্যিই দড়িটা নেই, কিন্তু কুয়োর বালতির দড়ি চুরি করবে চোর? খেয়ে পড়ে আর কাজ নেই। আর যদি দড়িটা চুরি করতে হয় তাহলে মিছিমিছি ঘরের দরজা খুলবে কেন? এক ধমক দেয় হাসান। চুপ লোক, তোর কি তাল জ্ঞান নেই? কিছু একটা বললেই হলো। আগে হুজুর, এটা কিন্তু আপনার ভারী অন্যায়। আপনি কথায় কথায় শুধু বলেন আমার তাল জ্ঞান নেই। আমি নফর চাকর মানুষ, আমার বাপ দাদার অত ট্যাকের জোর কোথায় যে আমাকে গান শেখাবে? আর গান না জানলে আমি কি করে তাল মেনে গান গেয়ে আপনাকে ডাকবো হুজুর? সেটা কি আমার দোষ? উজির হাসানের ইচ্ছে হয় নিয়ামতের গালে ঠাঁটিয়ে এক চর কষিয়ে দিতে। একে এত বড় সফর করে ফিরেছে সে, শরীর মন দুই ক্লান্ত। তার উপর এসে দেখে কেউ একজন তার বাড়ির তালা খুলে ঢুকেছিল। ফাঁকা বাড়ি, কেউ নেই, বাড়িতে দামি জিনিসের অভাব নেই। তারপরেও চোর কিছুই নেয়নি তখন চুরি তার উদ্দেশ্য ছিল না। তাহলে কি ছিল তার উদ্দেশ্য? কোথাও আবার মরণ ফাঁক পেতে রাখেনি তো? এসব হরেক চিন্তা নিয়ে এমনিতেই বিব্রত হয়ে পড়েছিল উজির। তার উপরে নিয়ামতের এমন সব উদ্ভট কথায় মাথায় যেন আগুন জ্বলে যায় উজিরের।
সে চাকর নিয়ামতকে এক ধমক দিয়ে বলে, থামবি তুই গাধা কোথাকার, যা ঘর থেকে একটা দড়ি নিয়ে গিয়ে পানি তোল জলদি। নিয়ামত চুপ করে যায়, বোঝে তার মালিক বেশ রেগে আছে। সে তাড়াতাড়ি ছুটে ঘর থেকে দড়ি নিয়ে আসে, বালতিতে দড়ি বেঁধে বালতি ফেলে কুয়োর পানিতে। কিন্তু যেই টান দেয় অমনি দেখে অসম্ভব ভারী, সে কিছুতেই টেনে তুলতে পারে না। আবার সে হাঁক ডাক শুরু করে, মালিক মালিক দেখুন দেখুন, কুয়োয় মনে হচ্ছে জিন ঢুকেছে মালিক। দেখুন দেখুন, বালতি টেনে ধরেছে। দেখুন মালিক, দেখুন, সত্যি বলছি আমি। নিয়ামতের ডাক শুনে আবার ছুটে যায় উজির হাসান। সে দেখে নিয়ামত সত্যি বালতি টেনে রাখতে পারছে না, পা ফসকে এগিয়ে যাচ্ছে কুয়োর দিকে। তাকে না আটকাতে পারলে সেই হয়তো কুয়োয় পড়ে যাবে। ছুটে গিয়ে দড়িটা টানতেই বোঝে নিয়ামত ভুল কিছু বলছে না। দড়িটা অসম্ভব জোরে যেন কেউ কুয়োর ভেতর থেকে টানছে। উজির হাসান শক্ত করে ধরে দড়িটা, নিয়ামতকে বলে, শক্ত করে ধর, টান টান দড়িটা টান, দেখি কি আছে, টান। উজির এবং নিয়ামত একসঙ্গে টানায় দড়িটা আস্তে আস্তে উঠতে থাকে কুয়ো থেকে, এবং কুয়োর মধ্যে থেকে বেরিয়ে আসে আলীচাঁদ। আলীচাঁদকে দেখে উজির হাসান দড়ি ছেড়ে নিজের কোমর হাতড়াতে থাকে। নিয়ামতও হাসানের দেখা দেখি দড়ি ছেড়ে নিজের কোমর হাতড়ে কোমরে বাঁধা গামছাটা খুলে ফেলে। সেটা উজিরের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন হুজুর। উজির উত্তেজনার বশে আর খেয়াল করে না, নিয়ামতের তেল চিটে গামছাটাকে ছুরির মতো বাগিয়ে ধরে। আলীচাঁদও শেষ মুহূর্তে দড়ি ছেড়ে কুয়োর পাঁচিল ধরে ঝুলে পড়ে। বালতিটা দড়ি সমেত কুয়োয় পড়ে তলিয়ে যায়। আলীচাঁদ টেনে হিঁচড়ে কোনো রকমে নিজেকে বের করে আনে কুয়ো থেকে। উজির হাসান হুঙ্কার ছাড়ে, কে তুই বদমাশ? আমি বদমাশ নই হুজুর, রক্ষা করুন আমায়। আমার নাম চাঁদ আলী, আমি সেনাপতি আহমেদ সাহেবের আত্মীয়। সেনাপতি আহমেদ সাহেবের নাম শুনে মুহূর্তে বদলে যায় উজির হাসানের ব্যবহার। খেয়াল হয় যে হাতে সে একটা তেল চিটে গামছা ধরে রয়েছে। গামছাটা নাক সিটকে ছুঁড়ে ফেলে ছুটে গিয়ে আলীচাঁদকে কুয়োর পাঁচিলের ওপর থেকে নামতে সাহায্য করে। অবাক হয়ে সে আলীচাঁদকে বলে, আরে তুমি সেই সেনাপতি আহমেদের হারিয়ে যাওয়া আত্মীয়? কি বললে যেন তোমার নাম? চাঁদ আলী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাঁদ আলী তো, এই নামটাই যেন বলেছিল আমাকে আহমেদ। আগে হুজুর, আমি সেই বদনসিব। সে কি? তা তুমি এখানে কি করছো? এদিকে জানো সারা বাগদাদে তোমার খোঁজ চলছে। আহমেদ তো পাগল হয়ে গেছে তোমার জন্য। আমার বদনসিবি হুজুর, এখানে কি আর সাধ করে এসেছি? সেটাই তো, এখানে তুমি এলে কি করে? আমার বাড়ি তো তালা বন্ধ ছিল, তুমি তালা খুললে কি করে? আমি কিছু জানি না হুজুর, আমার শুধু মনে আছে আমার খুব তেষ্টা পেয়েছিল। তো পথে একটা মেয়েকে পানি কোথায় পাবো জিজ্ঞেস করতেই আমার মাথাটা কেমন যেন ভোম মেরে গেল। তারপরে এই বালতিটা মাথায় পড়তে সব মালুম হলো। তখন এটা কি আঁকড়ে ধরলাম। উজির হাসান চাকর নিয়ামতকে দিয়ে খবর পাঠায় সেনাপতি আহমেদের কাছে। আহমেদ খবর পেয়ে নিজে এসে আলীচাঁদকে সঙ্গে করে নিয়ে যায়। রাতের বেলা খানাপিনার সময় আসল কিস্সা শুনে হেসে ওঠে আহমেদ। তোমায় জেনাব ভালোই জব্দ করেছে। জেনাব? হ্যাঁ জেনাব, এই কম্য জেনাব ছাড়া আর কারোর হতে পারে না। ওর আব্বা ছিলেন খলিফার চিড়িয়াখানার অধ্যক্ষ। বড় ভালো মানুষ ছিলেন তিনি, যেমন সৎ তেমনই কর্মঠ। ওর যে কিভাবে ডিলাইলার সঙ্গে শাদী হলো। ডিলাইলা মানে মায়াবিনী? হ্যাঁ, ওই নামের অর্থ তাই, ডিলাইলা, ওই জেনাবের আম্মা। নামটা যেমন, মহিলাটিও ঠিক তেমনই। ওর মতো প্রতারক সারা বাগদাদে আর দুজন আছে। এক ওর মেয়ে জেনাব, আর দ্বিতীয় ডিলাইলার আপন দাদা জুরেক। জুরেক অবশ্য এখন বুড়ো হয়ে গেছে,
গায়ে গতরে আর তেমন জোর নেই। বাজারে শুটকি মাছের কারবার করে। এখন ডিলাইলা এবং জায়নাবি চালিয়ে যাচ্ছে। সঙ্গে দোসর হয়েছে জায়নাবের বড় বোনের ছেলে মোহাম্মদ। তবে সে এখনো পেকে ওঠেনি। বোনটি মারা গেছে অনেক দিন। ছেলেটির বাবারও কোনো হদিশ নেই বহুকাল। ছেলেটা ওর ওই দাদি আর মাসির কাছেই থাকে। ডিলাইলা বেগম তার স্বামী মারা যাওয়ার পর বর্তমানে খলিফার চিড়িয়াখানার অধ্যক্ষ। স্বামীর চাকরিটা পেয়েছে। সংসারে কোনো কিছুরই অভাব নেই। তবুও স্বভাব ছাড়তে পারেনি। এখনো হরদম অঘটন ঘটানোর ফিকির খোঁজে। আর জাইনালের স্বামী, সেও তো শুনলাম সওদাগর। সওদাগর? স্বামী? ওর স্বামী আসবে কোথা থেকে? ও তো এখনো বিয়েই করেনি। বিয়ে করেনি? না, কে করবে অমন রত্নকে বিয়ে? হ্যাঁ, জায়নাবের বিয়ে হয়নি শুনে আলীচাঁদের মন নেচে ওঠে। তার মনে ছলকে ওঠে জায়নাবের বুক আর নিতম্বের দৃশ্য। সে স্বপ্ন দেখতে শুরু করে। চোখে স্বপ্নের ঘোর নিয়ে সে বলে, আমি। আলীচাঁদের ছোট্ট একটা শব্দ সেনাপতি আহমেদকে স্তব্ধ করে দেয়। সে বিশ্বাস করতে পারে না। চরম অবিশ্বাসে প্রশ্ন করে, কি বললে? আমি মানে আমি মানে মানে আমি বিয়ে করব জাইনাবকে। আহমেদ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে আলীচাঁদের মুখের দিকে। তারপর নিতান্ত অবিশ্বাসের সঙ্গে বলে, না না, এ হতে পারে না। তুমি তুমি করবে ওই জায়নাবকে বিয়ে? না 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 না, এ হতে পারে না। এ হতে পারে না। দারুণ, সত্যি দারুণ রসিকতা করতে পারো তুমি। তুমি জায়নাবকে বিয়ে করবে? বিশ্বাস করুন, আমি করব ওকে বিয়ে। হঠাৎ গম্ভীর হয়ে যায় আহমেদ। একটু সময় নিয়ে বলে, শোনো আলী, তুমি আমার দেশের লোক। আমার ডাকে তুমি দেশ ছেড়ে বাগদাদে এসেছো, তাই তোমার সঙ্গে আমি কোনো তন্ত্র কথা করব না। আমি বলবো জায়নাবকে বিয়ে করার কথা স্বপ্নেও ভেবো না। তোমায় বলা হয়নি, এখন বলছি, বুঝলে? আমি কিন্তু ওই মা মেয়েকে শায়েস্তা করার জন্যই তোমাকে ডেকে এনেছি। ওরা কিন্তু তোমার প্রতিদ্বন্দ্বী, এবং প্রথম দানে তুমি কিন্তু আজ দারুণ শায়েস্তা হয়ে গেছো ওদের কাছে। হেরে গেছো তুমি। মানে কোনো চুরি করার জন্য আপনি আমাকে ডাকেননি? শুধুমাত্র ওদের শায়েস্তা করার জন্য আপনি আমাকে কায়রো থেকে এই বাগদাদে ডেকে পাঠিয়েছেন? আলীচাঁদ বিশ্বাস করতে পারে না সেনাপতি আহমেদের কথা। এক দণ্ডমুণ্ডের কর্তা এক চোরকে ডেকেছে একজোড়া প্রতারককে শায়েস্তা করতে। শুধুমাত্র ওদের জন্য আপনি আমার পেছনে এত খরচ খরচা করেছেন? এই এত ভালো পোশাক, এত ভালো খানা পিনা। আপনি তো বলেছিলেন খলিফার দরবারে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, দেব তো, তাতে কি হয়েছে? আমি তো ভেবেছিলাম হয়তো খলিফার কোনো মূল্যবান কিছু আমাকে দিয়ে চুরি করাবেন আপনি। আরে তুমি ভুল ভেবেছ। ভুলে গেলে আমি এখন খলিফার কর্মচারী। খলিফার প্রধান সেনাপতির একজন আমি। আমি কিছুতেই খলিফার কোনো অনিষ্ট চিন্তা করতে পারি না, বুঝলে? সেটা নিমক হারামি হবে আলী। আর আমাদের ধর্ম নিমক হারামদের ঘেন্না করতে শেখায়। ওদের শায়েস্তা তো আপনিও করতে পারতেন, আমাকে কেন ডাকলেন তাহলে? সে চেষ্টা যে আমি করিনি তা নয় আলী, কিন্তু আমিও তোমার মতো নিজেই শায়েস্তা হয়ে গেছি। একদিন নেমন্তন্ন করে খাওয়ানোর নামে শরাবের মধ্যে আফিং মিশিয়ে খাইয়ে দিয়েছে ওরা আমায়। শুধু আমায় নয়, আমার 40 জন খাস আদমিকেও রেয়াত করেনি ওরা। আফিং খাইয়ে আমাদের বেহোশ করে আমাদের জামা কাপড় সব খুলে নিয়েছে, আমাদের নঙ্গা করে ছেড়ে দিয়েছিল। ওদের এমন আরো অনেক কীর্তি আছে, আর সেসব গুণে শেষ করা যাবে না। ওরা মা মেয়ে বাগদাদের নাগরিকদের একেবারে অতিষ্ঠ করে তুলেছে। তাতে আপনারা তো জ্বালা কিসের? আমাকে সেই কায়রো থেকেই বাগদাদে ডেকে পাঠালেন। শুধু আমাকে নাঙ্গা করেছে বলেই নয় আলী, আরো আছে।
খলিফার এক একজন সেনাপতির ওপর এক একটা কাজের ভার রয়েছে। আমরা শুধু যুদ্ধ কখন হবে তার জন্য হাপিতেশ করে বসে বসে মাইনে নিই না। আমাদের রোজকার নানান কাজ থাকে, নানান দায় দায়িত্ব থাকে। আমার ওপর বাগদাদের আইন শৃঙ্খলা বজায় রাখার ভার রয়েছে। বাগদাদের প্রতারকদের শায়েস্তা করাও আমার দায়িত্ব, বুঝলে? কিন্তু আমি এদের শায়েস্তা করতে পারছি না, আর আর এটা আমার ব্যর্থতা। আর এমন কি, ওদের ধরে গারদে পুরে দিলেই তো হয়। আর বিচার বিচার না করেই গারদে পুরে দেবে? আপনি বলেছিলেন ওদের প্রতারণার দাপটে নাকি সারা বাগদাদবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তাহলে বিচার করতে বাধা কোথায়? এতক্ষণে ঠিক জায়গাটা ধরেছ আলী। এখানেই ওদের জিত আর আমাদের হার। ওরা ওরা প্রচন্ড ধূর্ত, ঝোপ বুঝে কোপ মারতে খুব ভালো করে জানে। যেমন ধরো, আমার সঙ্গে যা করেছে তাতে আমাকে পুরোটাই মুখ বুঝে হজম করতে হয়েছে। কেন মুখ বুঝে হজম করছেন কেন আপনি? এই তো ভুল করছেন, এমন সুন্দর একটা সুযোগ হাতছাড়া করছেন। তাহলে যে আমি সবার চোখে নিজেই নিজেকে অপদার্থ প্রমাণ করে বসতাম। আমি আইনের রক্ষক, আর আর আমাকে কিনা বেवकूफ বানিয়ে দিল। হ্যাঁ, এটা তো ভাবিনি। ঠিক বলেছেন আপনি। ওদের প্রত্যেকটা প্রতারণা এমনই। ওরা এমন ভাবে জাল ফেলে যে চোখের সামনে প্রমাণ থাকা সত্ত্বেও তুমি ওদের কিচ্ছু করতে পারবে না। এই যেমন ধরো তোমার ব্যাপারটা, পারবে পারবে তুমি খলিফার কাছে নালিশ করতে? ভুলে যাচ্ছ কেন আলী? জানাবের যৌবনের লোভে পড়েছিলে তুমি। এখন যদি সে বলে যে তুমি তাকে ফুসলিয়ে ওকে বাড়িতে নিয়ে গেছিলে, তখন কি করবে? যদি বলে যে তুমি তার সর্বনাশ করতে চেয়েছিলে, তখন এইসব প্রমাণ করবে কি করে তুমি? কেউ আছে তোমার সাক্ষী? বলো, কি প্রমাণ আছে তোমার কাছে? সেনাপতির কথায় আলীচাঁদ বিষয়টার গুরুত্ব বুঝতে পারে। চুপ করে একটু ভাবে সে, তারপর বলে, আমাকে একটু সাহায্য করবেন ওস্তাদ? আমি কথা দিচ্ছি ওই জৈনাবকে আমার বিবি বানিয়ে ছাড়ব। আরে তুমি তো দেখছি বড্ড ভালোবেসে ফেলেছো মেয়েটাকে। হ্যাঁ, কসম সে হুজুর, ভুলতে পারছি না। সেই রাতে আলীচাঁদের ঘুম হয় না। সারা রাত শুয়ে শুয়ে ভাবে, কোন পথে এগোবো? দিলাইলা বেগম আর জৈনাবকে শায়েস্তা করতে ওদের দুর্বল জায়গাটা আগে খুঁজে বের করতে হবে। কিন্তু সেটা জানাবে কে? আমি তো দিলাইলা বেগমকে চিনি না। অসুবিধে নেই, আমার লোক তোমাকে ওদের বাড়িটা চিনিয়ে দেবে, বুঝলে? সকালবেলায় সেনাপতি আহমেদ বলে আলীকে এবং সাবধান করে দেয়, আর শোনো আলী, যা করার চোখ কান খুলে করবে। বেশি ঝুঁকি নিতে যেও না যেন। হ্যাঁ, প্রয়োজন পড়লে আমাকে বলবে, আমার পরামর্শ নেবে, সাহায্য নেবে। তার মনে হয় খুব একটা প্রয়োজন পড়বে না ওস্তাদ। এই আলীচাঁদ চোর একবার যার বাড়িতে ঢুকবে ঠিক করে, তার বাড়িতে ঢুকেই ছাড়ে। কাক পক্ষীতেও টের পায় না। কিন্তু ঢোকার পর কি করবে কিছু ভেবেছ? ওদের ইজ্জতটা চুরি করে আনবো। কিভাবে? কিভাবে সেটা আলীচাঁদও জানে না, তাই এড়িয়ে যায় সেনাপতি আহমেদের প্রশ্ন। সেনাপতির এক শাগরেদ আলীচাঁদকে ডিলাইলের বাড়িটা চিনিয়ে দিয়ে সরে পড়ে। আলীচাঁদ বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। অদ্ভুত লাগে তার। বাড়ির ছাদটা পুরোটা খাঁচা করা। সেই খাঁচায় রয়েছে শয়ে শয়ে পায়রা। এ পায়রা আলীচাঁদের চেনা। এসব পায়রা খবর আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। তাহলে কি দিলাইলা বেগম আর জাইনাবের খবর আদান প্রদানের প্রয়োজন হয় খুব? ওরা কি তাহলে গুপ্তচর? আরে না না, ওই যে পায়রাগুলো দেখছো, ওগুলো সব খলিফার পায়রা, বুঝলে? ওই খাঁচায় এখন প্রায় 100 পায়রা আছে। সেদিন রাতে খাওয়ার সময় প্রশ্ন করতেই সেনাপতি আহমেদ ব্যাপারটা পরিষ্কার করে দেয় আলীচাঁদের কাছে। আগেই কাজটা করতেন ডিলাইলার স্বামী। তিনি মারা যাওয়ার পর এখন ডিলাইলাই পায়রাগুলোর দেখাশোনা করেন, এবং এই কাজে তার পারদর্শিতা
তার স্বামীর থেকে অনেক বেশি। তার স্বামী যখন পায়রার দেখভাল করতেন তখন 100টা মতন পায়রা ছিল, এখন সেখানে 400। ডিলাইলা সম্পর্কে আরও নানা তথ্য দিতে গিয়ে দুটো খুব গুরুত্বপূর্ণ তথ্য দেয় সেনাপতি আহমেদ। প্রথমত, ডিলাইলা বেগম জাদু টোনা জানে, এবং দ্বিতীয়ত, ডিলাইলা বেগমের একটি তাজ আছে। এই তাজটা আগে তার স্বামীর ছিল। এই তাজে একটা রূপোর পায়রা বসানো আছে। পায়রাটার চোখ দুটিতে দুটি লাল চুনি বসানো। উনি কি বাজারে যাওয়া আসা করেন? করতেই পারেন, কেন বলো তো? তুমি দেখেছো নাকি তাকে? হ্যাঁ, আপনি শুনলে হয়তো রাগ করবেন ওস্তাদ। রাগ করব কেন? আমি আপনাকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি ওস্তাদ। আসলে এখানে আসার পরদিন থেকেই আমি বাগদাদে ঘোরাঘুরি শুরু করি। আপনি দরবার থেকে বেরিয়ে গেলে আমি আপনার রক্ষীদের চোখ এড়িয়ে বেরিয়ে পড়তাম। প্রথম দিনই আমি এক মহিলাকে দেখেছি। তিনি আপাদমস্তক বোরখা পরা, তার হাতে খোলা তলোয়ার এবং মাথায় সোনার তাজ, এবং তাতে রূপোর পায়রা। পায়রার চোখ দুটো চুনির ছিল, ঠিক যেমন আপনি বলেছিলেন। তা তুমি আমায় এটা আগে বলনি কেন? ঝোঁকের বশে বলে ফেলে বিপাকে পড়ে যায় আলীচাঁদ। কৈফিয়ত দেওয়ার ভাষা খুঁজে পায় না সে। সেনাপতি একটু বকাঝকা করার পর বলে, আমার মনে হয় ডিলাইলা তোমাকে দেখে ফেলেছে ওই দিনে, এবং জাদুটোনা করে বুঝে গেছে তোমার বাগদাদে আসার আসল উদ্দেশ্য। তাহলে তো আমার ব্যাপারেও জেনে ফেলেছে নিশ্চয়ই, আর তাই বেছে বেছে তোমাকেই পাকড়াও করেছে জয়নাব। আপনি কি করে এত সব ধরে নিচ্ছেন? আপনার সন্দেহ তো ভুলও হতে পারে। হ্যাঁ, হয়তো আমাকে বিদেশি বুঝেই ও আমাকে বেছে নিয়েছে। আলী, ভুল হলে আমি খুশি হব, তবে আমার মনে হয় আমি ঠিক, কারণ এমন ঘটনা আগেও বহুবার ঘটেছে। তোমার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে আমার সন্দেহকেই ঠিক মনে করে এগোনো। কথায় বলে, সাবধানের মার নেই। পরের দিন সাবধান হয়ে বের হয় আলীচাঁদ। লেখার কালি মুখে হাতে পায়ে মেখে পাক্কা নিগ্র সাজিশে। এই ছদ্মবেশে প্রথমে সেনাপতি আহমেদই চিনতে পারে না তাকে। সেনাপতি আহমেদ ভেবে বসে একটা উটকো লোক তার বাড়িতে ঢুকে বসেছে। সে তেড়ে যায়। আরে থামুন থামুন ওস্তাদ, করছেন কি? কোতল করবেন নাকি? সেনাপতি আহমেদ ভ্যাবাচাকা খেয়ে যায়। আলীচাঁদকে ভালো করে মেপে নিয়ে জিজ্ঞেস করে, এই কে তুই? আগে ওস্তাদ, আমি আলী, আলীচাঁদ, আপনার আলীচাঁদ রিশতেদার। গলা শুনে চিনতে পারে সেনাপতি আহমেদ, এবং যখন সে জানতে পারে ছদ্মবেশের কারণ, তখন সে হেসে কুটিপাটি খায়। আরে, তুমি তো বেশ ভালোই ফন্দি করেছো আলী। তবে সাবধান, এই ছদ্মবেশে আর যাকেই ফাঁকি দাও না কেন, ডিলাইলা বেগমকে কিন্তু ফাঁকি দিতে পারবে না। মনে রেখো, ও জাদু জানে। আর জয়নাব? জয়নাব সে তো জানেই, নইলে প্রথম দেখাতেই তোমার মতো ধূর্তর দিল চুরি করতে পারে নাকি সে? হ্যাঁ, ছদ্মবেশ ধরার জন্যই আলীচাঁদ যে নিগ্রোর রূপ নেয় তা কিন্তু নয়। আরও একটা কারণ আছে এমন ছদ্মবেশ ধরার, এবং সেটাই মূল কারণ। আলীচাঁদ দেখেছে ডিলাইলা বেগমের বাড়ির বাবুর্চিও নিগ্র, এবং সে আড়ি পেতে শুনেছে যে সেই বাবুর্চির সঙ্গে ডিলাইলা মোটেই ভালো ব্যবহার করে না। কথায় কথায় উঁচু গলায় এমন বকাবকি করে যে রাস্তা থেকেও স্পষ্ট শোনা যায়। এই খবরটা কিন্তু সেনাপতি আহমেদও জানে না। আলীচাঁদ সেনাপতিকে খবরটা দেয়ও না, যতই তাকে ওস্তাদ বলে তোল্লা দিক না কেন, গোপন কৌশল জানাতে আছে তাই বলে। আলীচাঁদ যে সেই বাবুর্চিকেই ডিলাইলার বাড়িতে ঢোকার মাধ্যম হিসেবে ব্যবহার করার ছক কষেছে, সেটা তার একান্ত নিজের পরিকল্পনা, এবং কপাল জোরে বাজারেই পেয়ে যায় সেই বাবুর্চিকে। কিন্তু পেলে কি হবে? সমস্যা হলো যে
সে কোন ভাষায় ভাব জমাবে বাবুর্চির সঙ্গে? ইস, এটা তো ভাবিনি। আমি তো নিজের ভাষা ছাড়া আর অন্য কোনো ভাষাও জানি না। এখন কি করি? হঠাৎ ফন্দিটা মাথায় এসে যায় তার। সে বেশ ডাঁটের সঙ্গে বাবুর্চির সামনে গিয়ে মুখ দিয়ে কিছু অর্থহীন শব্দ বের করে ঝুঁকে কুর্নিশ করে। বাবুর্চি তো তার কাণ্ড দেখে আর ভাষা শুনে পুরো বেওকুফ বনে যায়। আলিচাঁদ বাবুর্চির মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, এমন ভান করে যেন সে উত্তরের অপেক্ষা করছে। এদিকে বাবুর্চি উত্তর দেবে কি, সে তো কিছুই বুঝতে পারেনি। আলিচাঁদ তখন খাস বাগদাদি ভাষায় কায়রোর টান জুড়ে জিজ্ঞেস করে, তুমি নিশ্চয়ই নামিবিয়া থেকে এসেছো? বাবুর্চি চেনা ভাষা শুনে একটু ধাতস্থ হয়। উত্তরে সে বলে, নামিবিয়া? না না, আমি তো কঙ্গো থেকে এসেছি। বাবুর্চির দেশ শুনে নিশ্চিন্ত হয় আলিচাঁদ। যাই হোক, ভাষাটা নিয়ে আর ভাবনা নেই। সুতরাং বাগদাদি ভাষায় আলাপ জমানোর চেষ্টা করে সেই বাবুর্চির সঙ্গে। আলিচাঁদ বলে সে নাম্বিয়ার লোক। একজন কালো লোককে দেখে আর আলাপ করার লোভ সামলাতে পারেনি, তাই সে এসেছে। আলাপ তাদের জমতে সময় লাগে না। বাবুর্চি বেচারা সাদা মনে তার দুঃখের কথা বলতে শুরু করে। কত সুন্দরী সুন্দরী মেয়ে আছে বাগদাদে, বুঝলে ভাই? তাদের দেখে দিল এমন দিওয়ানা হয়ে যায়, কি আর বলি। কিন্তু হলে কি হবে? কেউ কেউ আমার দিকে ফিরেও তাকায় না, আমাকে খেয়ালই করে না। আমি কালো কিনা? ঠিকই বলেছ বন্ধু। এ যে কি দুঃখ সেটা একমাত্র কালা আদমিরাই বুঝতে পারে। এ দুঃখ বলে বোঝানো যায় না বন্ধু। বাবুর্চির সঙ্গে আরও নানা দুঃখের কথা আলোচনা হয়। শেষে আলিচাঁদ বলে, চলো বন্ধু, আমরা দুটি ভাই, আমাদের কেউ নেই, আমাদের দুজনেরই মনে খুবই কষ্ট। আমরা একটু সারাব আর ভেড়ার কাবাব খেয়ে দুজনে গলা মিলিয়ে দুঃখ করি। চলো আমার বাড়ি, ভয় নেই, আমার মালিক বাড়িতে নেই। না না, সেটা ভয়ের নয়। ভয়ের কথা আমার মালকিন বাড়ি আছে, তোমার মালিক বাড়ি নেই তো? মানে তোমার এখন ছুটি। এক কাজ করো না, তুমি বরং আমার বাড়ি চলো, শরাব কাবাব সব পাবে। আমি শরাব খেতে খেতে তোমার সঙ্গে গল্প করব আর রান্নাও করব। চলো। আলিচাঁদ এটাই চাইছিল। সে বাবুর্চির প্রস্তাব লুফে নেয়। বাবুর্চির সঙ্গে ডিলাইলা বেগমের রসুই ঘরে ঢোকে সে। দিব্যি মেহফিল জমে ওঠে। আলিচাঁদ নিজে শরাব মুখে দেয় না, কিন্তু বাবুর্চি একদিকে রান্না করে, অন্যদিকে বোতলের পর বোতল সাবার করে দেয়। তবুও তার নেশা ওঠে না। আলিচাঁদ দেখে ভালো হাঙ্গামা। এ বেটাকে বেহোশ না করতে পারলে তো কাম তামাম করা যাবে না। সে খুঁজে পেতে একদলা আফিং পেয়ে যায় রান্নাঘরে। আফিং পেতেই পরবর্তী পরিকল্পনা ছবির মতো পরিষ্কার হয়ে যায় তার মাথায়। সত্যি বলতে কি, সে ভাবেনি যে এত সহজে সব করে ফেলতে পারবে। সে বাবুর্চির নজর বাঁচিয়ে তার শরাবে আফিং মিশিয়ে দেয়। সেই শরাব খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বাবুর্চি ঘুমিয়ে পড়ে, রীতিমতো নাক ডাকতে শুরু করে। ঠিক তখনই ডিলাইলা বেগমের ডাক আসে, খানা লাগাতে হবে। আলিচাঁদ বাবুর্চির কাছ থেকে জেনে নিয়েছিল সব আগে ভাগে। সে ডিলাইলা বেগম আর জয়নবের খানা লাগিয়ে দেয়। তারপর যায় ডিলাইলা বেগমের রক্ষীদের খানা দিতে। রক্ষীদের খানা দিয়ে সে ডিলাইলা বেগমের পোষা কুকুরগুলোকে খানা দেয়। পোষা কুকুরদের খানা দিতেই যা একটু জান ছুটে যায় তার। এমনিতেই সে পাকা চোর, আর কুকুরদের জন্মগত একটা প্রতিভা আছে চোরদের চিনে ফেলার। ডিলাইলা বেগমের কুকুররাও চিনে ফেলে থাকে। তেড়ে আসে বেটারা, তারস্বরে চেঁচাতে থাকে। কিন্তু তাতে কি, একটা রক্ষে যে সবকটা মোটা শিকল দিয়ে বাঁধা, তাই আলিচাঁদকে কামড়াতে পারে না। আর দ্বিতীয় রক্ষে যে ততক্ষণে বাড়ির সবাই, রক্ষীরা পর্যন্ত ঘুমিয়ে পড়েছে, কারণ আলিচাঁদ সবার খাবারে বিস্তর আফিং মিশিয়ে দিয়েছে।
কুকুরগুলো প্রথমে একটু হম্বিতম্বি করলেও খাবারে আফিংয়ের গন্ধ পেতেই বশ হয়ে যায়। চেটে পুটিয়ে সাবার করে তারাও চুপটি করে ঘুমিয়ে পড়ে। আলীচাঁদ এই ফাঁকে শুরু করে তার কাজ। সে প্রথমে ডিলাইলা বেগমের ঘরে ঢোকে, তার কাপড় চোপড় সব খোলে, বাকি যা কাপড় চোপড় ঘরে ছিল সেগুলোও নিয়ে নেয়, সব দলা পাকিয়ে ফেলে দেয় কুয়োর মধ্যে। তারপর যায় জাইনাবের ঘরে। জাইনাবের কাপড় চোপড় খুলতেই মুগ্ধ হয়ে যায় সে। হায় আল্লাহ, এমন নিখুঁত মেয়ে এই পৃথিবীতে আছে, শরীরে একটা দাগ পর্যন্ত নেই। এমন মেয়ের কাছে হেরেও সুখ। সুবহান আল্লাহ। আলীচাঁদের বুকের ধুকপুকানি যেন বন্ধ হয়ে যায়, চোখের পাতা ফেলতে ভুলে যায় সে। জাইনাবের দেহের প্রতিটা অঙ্গ সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। নিজের অজান্তেই সে জাইনাবের দেহের উপর ঝুঁকে পড়ে। পা থেকে মাথা পর্যন্ত তার দেহের প্রতিটা অঙ্গের গন্ধ নেয় সে বুক ভরে। ঘাড়ের কাছে আসতেই তার নিঃশ্বাসে বোধহয় সুরসুরি লাগে জাইনাবের। জাইনাব ঘুমের মধ্যেই সজোরে হাত চালায়। হাতটা এসে পড়ে আলীচাঁদের গালে। ছিটকে সরে যায় আলীচাঁদ। গালে হাত ঘষতে ঘষতে সে আরও কিছুক্ষণ দেখে জাইনাবকে, চোখে মুগ্ধ দৃষ্টি। হঠাৎ মনে পড়ে কাজ এখনো বাকি। মন সায় দেয় না, তবুও সে আবার জুতে যায় নিজের কাজে। একে একে ডিলাইলার প্রহরীদের সবাইকেও নাঙ্গা করে সে। সবার কাপড় চোপড় নিয়ে কুয়োয় ফেলে দেয়। সবাইকে নাঙ্গা করার পর্ব মিটলে জাইনাবের জন্য একটা চিরকুট লেখে সে। শুধু 3টে শব্দ, ইতি, তোমার আলীচাঁদ। চিরকুটটা জাইনাবের হাতের আঙুলের ফাঁকে গুজে দেয়। তারপর সিঁড়ি বেয়ে সোজা উঠে যায় ছাদে। খালিফার খবর আদান প্রদানের পায়রাগুলো তাকে দেখে ছটফট করে ওঠে। আলীচাঁদের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে এদিক ওদিক দেখতেই বড় বড় 2টো খাঁচা দেখতে পায়। নিজেকেই সে সাবাসি দিয়ে ওঠে। সাবাস বেটা আলীচাঁদ, এই না হলে চোরের কপাল। সব যেন তোমার জন্য আগে থেকেই ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ। সাবাস। খাঁচা দুটোয় পায়রাগুলো একে একে ভরে ফেলে আলীচাঁদ। খাঁচাগুলো বড় হলেও 2টো খাঁচায় 400 পায়রা ভরা সহজ হয় না, বেশ বেগ পেতে হয় তাকে। এসবের মধ্যেই সন্ধে নামে, আর তখনই খুব জোরে জোরে দরজায় কড়া নাড়ার শব্দ হয়। চমকে ওঠে আলীচাঁদ। কে এলো এখন? তখনই শোনে ডাকটা, দাদি, ও দাদি, দরজা খোলো। আলী বুঝতে পারে এই জাইনাবের বোনের ছেলে মোহাম্মদ। বেটা সারাদিন টোটো করে ঘুরে সন্ধেবেলা ফিরেছে বাড়িতে। আলীচাঁদ ছাদে ঘাপটি মেরে বসে ভাবতে থাকে কি করবে এবার। এদিকে মোহাম্মদের রাগ বাড়তে থাকে। কড়া নাড়া ছেড়ে সে কিল ঘুষি লাথি কষাতে থাকে দরজার ওপর। বিকট বিকট শব্দ হতে থাকে। সঙ্গে চলে দাদির নামে অকথ্য ভাষায় গালিগালাজ। শেষে মোহাম্মদ দারুণ চোটে বলে, তুমি খুললে না তো দরজা? ঠিক আছে, আমি চললাম জুরেক দাদাজানের কাছে। দরজার শব্দ থেমে যায়। আলীচাঁদ মনে মনে ভাবে, যাক বাবা, আপদ বিদেই হয়েছে, এবার ফিরতে হবে। সেই রাতে সেনাপতি আহমেদ দারুণ খুশি হয়। আলীচাঁদের জন্য তার প্রিয় পায়রার মাংস আর রুটির ঢালাও ইন্তজাম করা হয়। বাহ 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 বেগম, দারুণ দারুণ কাহিনী। আলীচাঁদ চোর হলো আমি বলবো খুব নীতিবান চোর। জাইনাবকে ওই রকম অবস্থায় পেয়েও সে কিন্তু কিচ্ছু করেনি। সে চাইলে অনেক কিছুই করে দিতে পারত, এমনকি জাইনাবের সর্বনাশও করতে পারত। করবে কেন হুজুর? তাকে যে সে বিবি বানাবে। নিজের বিবির সর্বনাশ করে নাকি কেউ? তাছাড়া দেখবেন হুজুর, বিবিদের থেকে হবু বিবিদের কদর বেশি পুরুষ মানুষদের কাছে। তাই আরও কিছু করে না আলীচাঁদ। আমি একটা কথা বুঝতে পারছি না আপা, আলীচাঁদ তো জাইনাবকে শাদিই করতে চেয়েছিল, সেই শাদি তাহলে হলো না? সেটা এখনই কি করে বলি বেহেন, কাহানি যে এখনো বাকি। এখনো বাকি? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এই প্রথম বোধ হয় তুমি কোনো কাহানি বলছো বেগম যেটা মাঝ পথে শেষ হলো।
আমার কোনো কাহানি মাঝপথে শেষ হয় না হুজুর। আপনারই কাহানি শুনে আশ মেটে না, বরং বলতে পারেন এই প্রথম কোনো কাহানি বলছি যেটা অর্ধেকটা শুনেই আপনার আশ মিটে গেছে। না না না, তুমি ভুল করছো বেগম, মোটেই মেটেনি। আমি ভেবেছিলাম শায়েস্তা করা হয়ে গেল, তাই কাহানিও শেষ। কোথায় শায়েস্তা করা হলো হুজুর? এটা তো প্রতিশোধ নেওয়া হলো মাত্র। শায়েস্তা তো শাদি হলে হবে। ঠিক ঠিক বলেছ দুনিয়াজাদ। তাহলে বলো শুনি বেগম, তারপর কি হলো? ঘুম ভাঙতেই ডিলাইলা বেগম উঠে বসে বিছানায়। মাথাটা তখনও ঝিমঝিম করছে, তার ভারী ভারী লাগছে চোখের পাতা। তার মধ্যেও ব্যতিক্রম কিছু অনুভব করছে সে। ঘর অন্ধকার, শরীরেও যেন জামা কাপড় কিছুই নেই বলে মনে হচ্ছে। সে কিছুক্ষণ বসে থাকে বিছানায়, ধাতস্থ হতে সময় নেয়। তারপর নিজেই উঠে হাতড়ে হাতড়ে ঘরের কুলুঙ্গিতে রাখা প্রদীপ জ্বালায়। দুর্বল প্রদীপের আলোয় নিজের দিকে তাকিয়ে চমকে ওঠে সে। হায় আল্লাহ, এ কি কি করলো এমন সর্বনাশ? উত্তর জানতে বেশি বেগ পেতে হয় না। জায়নাবের হাতে গুঁজে রেখে আসা চিরকুট থেকেই পরিষ্কার হয়ে যায় সব। আর বাকিটার জন্য তো ডিলাইলার জাদু মেজ রয়েছে। ডিলাইলা ছুটতে ছুটতে উপস্থিত হয় সেনাপতি আহমেদের সামনে। আলীচাঁদ ও সেনাপতির নৈশভোজ তখনও শেষ হয়নি। ডিলাইলা আসতেই সেনাপতি স্বাগত জানায় তাকে। আরে আসুন আসুন ডিলাইলা বেগম, কি সৌভাগ্য আমার। সেনাপতি আহমেদের সালাম গ্রহণ করুন। ধন্যবাদ সেনাপতি মশাই। আরে দাঁড়িয়ে কেন, বসুন বসুন। এই কে আছিস, একটা থালা নিয়ে আয়। ডিলাইলা বেগম আমাদের সঙ্গে খাবেন। আরে না না সেনাপতি মশাই, আমি এখানে গুছিয়ে বসে খেতে আসিনি তো। ওদিকে অনেক কাজ পড়ে আছে। আর তাছাড়া আপনার সাগরেদ যা খাইয়েছে সেটাই হজম হয়নি এখনো। কি হলো বেগম, আপনি? ডিলাইলার ব্যবহারে কুণ্ঠা প্রকাশ পায় স্পষ্ট। এই কুণ্ঠাই সেনাপতি আহমেদকে আরো মজা দেয়। সেনাপতি অট্ট হাসিতে ফেটে পড়ে। বেগম, আপনার কাছে তো লুকোনোর মতো কিছুই নেই, লাভ হবে না। আপনি সবই জানেন, তাও বলছি আমি খুব খুশি হয়েছি বেগম। এমন একটা শাস্তি আপনাদের খুব দরকার ছিল। আপনাদের মামের প্রতারণা যেভাবে দিন দিন চরম জায়গায় চলে যাচ্ছিল। মাফ করবেন সেনাপতি সাহেব, এই প্রসঙ্গে আমার বলার কিছু নেই। আমার আসার উদ্দেশ্য অন্য। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, আপনার আসার কারণ কি এখানে? খলিফার পায়রাগুলো যদি আপনারা দয়া করে ফিরিয়ে দেন। আসলে ওগুলো আমার জিম্মায় থাকলেও জিনিসটা কিন্তু খলিফার। হ্যাঁ, পায়রা? কিন্তু সে পায়রা তো আর আপনি ফিরে পাবেন না বেগম। দোহাই তোমার বেটা, অনেক ফাঁদে ফেলেছ। এই নাক মলছি, কান মলছি, আর জীবনেও তোমাদের পিছনে লাগবো না। দিয়ে দাও বেটা, ওগুলো দিয়ে দাও। ঈশ্বর তোমার ভালো করবেন। অসহায় ডিলাইলার প্রার্থনা শুনে আরো মজা পায় আলীচাঁদ। মনে মনে ভাবে, বেশ হয়েছে, এবার দেখ কেমন মজা আমাকে জব্দ করা। বাবা, আমার নামও আলীচাঁদ, কায়রোর ত্রাস আমি। কিন্তু মুখে বলে অন্য কথা। খুব দুঃখ দুঃখ ভাব করে সে বলে, সে তো বুঝলাম বেগম, কিন্তু একটা কাণ্ড করে ফেলেছি যে। কি কাণ্ড? ওই পায়রাগুলো কেটে ধুয়ে রান্না করে ফেলেছি যে। এই তো সেই পায়রার মাংস দিয়েই তো আমরা রুটি খাচ্ছি। আহা, কি স্বাদ! বলছো কি বেটা? খলিফা যে আবার সঙ্গে সঙ্গে তোমাকেও খুন করবেন। হায় হায়। আলীচাঁদের কথা শুনে ডিলাইলা নকাব সরিয়ে আটকে ওঠে। চোখে মুখে আতঙ্ক স্পষ্ট ফুটে ওঠে তার। পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে থাকে। চোখ আটকে যায় সামনে সাজানো পায়রার মাংসের দিকে। ব্যাস হয়ে গেল। চলো দুনিয়াজাদ, আজকের মতো মেহফিল শেষ। তল্পা গোটাও। আচ্ছা আপা, আলীচাঁদ কি সত্যি পায়রাগুলোকে খুন করেছিল? তা আর বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি
সে কিন্তু পায়রার মাংসই খাচ্ছিল। সেগুলো কি খলিফার পায়রাই ছিল? তা বলতে পারবো না হুজুর, আপনার হুকুম আছে। ওহ, তাহলে আর কি, দুনিয়াজাদ অপেক্ষা করো। কি দুঃসহ, এটুকু জানবার জন্যেও অপেক্ষা করতে হবে। কথায় বলে সময় বড় নিষ্ঠুর। একদম সত্যি, সময় ঠিক সময় মতো শেষ হয়। আর কি করা যাবে তাহলে, থাকলাম অপেক্ষায়, আপনাদের সঙ্গে আমিও। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ, সাঁজবাতি দাস, আলী চাঁদ, আলাপন মুখার্জি, মোহাম্মদ, সায়ন্তন ঘোষ, আহমদ, অর্ঘ্যমাল্য মাইতি, দিলাইলা, তৃণাঞ্জনা দাস, জেনাব, দীপাঞ্জনা দাস, বাবুর্চি, স্পন্দন দাস, হাসান, আর্য জানা, নিয়ামত, দীপজিৎ দে। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনা শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।